ক্লাস ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট, ভরসা দেখা যায় না, টিকে যায়। নমস্কার, জেএনআইটি কলেজ ক্যাম্পাস প্রেজেন্টেড বাই জিআইএস গ্রুপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাবো। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনই এই সময় আপনাদের সামনে হাজির হই আমরা, এবং যেটা উপলক্ষ আমাদের এই অনুষ্ঠানের, তা প্রতি মুহূর্তে আপনারা জানেন যে আপনাদেরকে এমন কিছু জানানো বা এমন কোনো কর্মকাণ্ড সম্বন্ধে আপনাদেরকে অবগত করা যা থেকে আপনারা ইন্সপায়ার হতে পারেন, এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তাদের কাছে যাতে আমরা পৌঁছতে পারি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে একটুখানি জানি রাখি সেটি কোন বিষয়, তা হচ্ছে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডেটা সায়েন্স। এটা হচ্ছে ভবিষ্যতের কাণ্ডারি বা ভবিষ্যতের প্রজন্মের গতিপথ। আজকে এই বিষয় নিয়ে আমরা সামগ্রিকভাবে আলোচনা করব। যারা উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যক্ষ ডক্টর সুমন ভট্টাচার্য, স্যার স্বাগত জানাবো আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যদীপ্ত বসু, ব্রাইট স্টুডেন্ট, এবং এই মুহূর্তে তিনি যে জায়গায় রয়েছেন, আমি সৌম্যদীপ্তকে অনেক স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। আমি একটুখানি এই মুহূর্তে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজির সমস্ত সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের প্রত্যেককে অভিনন্দন জানাবো এনআইআরএফ র্যাঙ্ক পাওয়ার জন্য। আমি প্রথমে সৌম্যদীপ্তর কাছে আসবো। সৌম্যদীপ্ত, এনআইআরএফ র্যাঙ্ক তোমরা পেয়েছো, তো কতটা খুশি এবং এই র্যাঙ্ক নিয়ে তোমরা কতটা উৎফুল্ল ছিলে? এই র্যাঙ্কটা পাওয়ার জন্য আমাদের কলেজ গত প্রায় 2 বছর ধরে অনেক কাজ করছে, মানে অনেক রকমের কাজ করেছেন। এবার এই র্যাঙ্কটা বেসিক্যালি পাওয়া যায় হচ্ছে পাবলিকেশনসের উপরে, যে কতগুলো কলেজের কত পাবলিকেশনস রয়েছে, কতটা অর্গানাইজড কত কলেজ। এবার আমরা সবাই এটা নিয়ে অনেক খেটেছি। এবার ফাইনালি যখন মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খালি 4টি বা 5টি কলেজ পেয়েছে এই র্যাঙ্কিং, এবার পাওয়ার পরে খুবই গর্বিত বোধ হচ্ছে কলেজের ব্যাপারে। একেবারেই স্যার। অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে এই র্যাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মেন কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি বর্তমান পত্রপত্রিকা খোলেন কিংবা চ্যানেলগুলো দেখেন, যেখানে কলেজগুলো নিজেদেরকে অ্যাডভার্টাইজ করে, সবাই মোটামুটি দাবি করে কম বেশি তারা সেরা আর কি। তো এখন সবাই তো আর সেরা হয় না, কিছু তো নিশ্চয়ই সেরা হয়, সবাই সেরা হয় না। এখন এই গার্জিয়ান কিংবা যারা স্টুডেন্ট আছে তারা বুঝবেন কি করে যে কোন কলেজ কীরকম, কোনটি সত্যিই ভালো পড়াশোনা হচ্ছে, কোথায় আবার তেমন হচ্ছে না। এবার সেইটার জন্য এমএইচআরডি যে র্যাঙ্কিংটা করেছে, এনআইআরএফ র্যাঙ্কিং, সেইটা কিন্তু আমাদের কিছু বিষয় না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই বিষয়। আমরা সেখানে কম্পিট করেছি এবং আমরা নিজেদেরকে বলছি না, এটা তথ্য বলছে যে আজকে পশ্চিমবঙ্গে টোটাল যত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে মাত্র 6টি ইঞ্জিনিয়ারিং কলেজ সেরা র্যাঙ্ক পেয়েছে আর কি, বা এনআইআরএফ র্যাঙ্কিং পেয়েছে। তার মধ্যে 4টি হচ্ছে জেআইএস এর গ্রুপের আন্ডারে, এবং গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি তার মধ্যে একটা। সুতরাং একটা কথা আছে না, মানে তথ্য কথা বলে, মানে আমি তো আমার নিজেকে ভালো বলতেই পারি, কিন্তু সেটা তো না সবাই কি বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলছে, সেখান থেকেই দেখুন এটা খুব সহজে একটা জায়গা চলে আসে যে কোথায় পড়ানোর পরিবেশ এবং বাদবাকি যে সমস্ত গবেষণা বলুন, পড়ানো বলুন, আদার্স ফেসিলিটিস বলুন, কোথায় সবচেয়ে ভালো আর কি। এবং এটা হওয়ার পরে আমাদেরও যেটা সুবিধা হয়েছে, বহুদিন ধরে টিচাররা এটা অত্যন্ত পরিশ্রম করেছে এই র্যাঙ্কটা পাওয়ার জন্য, স্টুডেন্টরাও আছে। আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার প্রফেসর শান্তনু সেন, ওনার প্রচুর পরিশ্রম আছে এবং যারা এটার পিছনে কেটেছে। এবার তাতে সুফল যেটা হচ্ছে, এখন গার্জিয়ানরা অনায়াসেই খুব সহজে চিহ্নিত করতে পারছে যে কোন কলেজে পড়াশোনার এনভায়রনমেন্ট খুব ভালো, কোন কলেজে গবেষণা হচ্ছে, কোথায় ক্যাম্পাসিং ভালো হচ্ছে, কোথায় তথ্য সমস্ত কিছু ঠিকঠাকভাবে গভর্নমেন্টকে সমস্ত কিছু দেওয়া যায়। এখান থেকে খুব জায়গাটা পরিষ্কার। ফলে ভর্তির জায়গা দিয়েও আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। আগে তো ভর্তি তো হতোই ভালো, এখন আরও যেহেতু মানে যারা গার্জিয়ান, যারা স্টুডেন্ট, তাদের বিশ্বাসের জায়গাটা অনেক বেশি অর্জন করতে, সুতরাং এটা একটা খুব বড় প্রাপ্তি। তো এই ধরনের র্যাঙ্কিং এর সিস্টেম আর কি। একেবারেই আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এনআইআরএফ র্যাঙ্ক নিয়ে, এবং খুব তাৎপর্যপূর্ণ স্যার বক্তব্য রেখেছিলেন, প্রফেসর যার কথা স্যার বলছিলেন। তো আমরা অবশ্যই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই, এবং যেটা আমি শুরুতেই বলেছিলাম যে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, এগুলো সম্বন্ধে আমরা খুব শুনতে পাই। তো
এই এথিক্যাল হ্যাকিং, আনএথিক্যাল হ্যাকিং বা শুধু হ্যাকিং, এর মধ্যে পার্থক্য কি রয়েছে স্যার? আমি আপনার কাছে আসি, ডক্টর শান্তনু সেনের কাছে আমি আসবো। সুমন ভট্টাচার্য। ওকে, সুমন বাবু বলবেন, বলুন। আমি সুমন। হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে হ্যাকিং। এবার হ্যাকিং তো এথিক্যাল সেই অর্থে হয় না, হ্যাকিংটা হয় আনএথিক্যাল। মানে এটা তো আগেকার দিনে যে মানে মানুষ পয়সা রাখতো হচ্ছে সিন্ধুকে আর কি, এবং সেটা চোর আসতো চুরি করতে। ন্যাচারালি এখন মানুষ তো সেই অর্থে সিন্ধুকে পয়সা রাখে না, টোটালটাই এখন মোবাইল ফোন কিংবা ল্যাপটপে চলে এসছে, সেখান দিয়েই অনলাইন ফান্ড ট্রান্সফার, অনলাইন মানি ট্রান্সফার সমস্ত কিছু করে। সুতরাং এখন যে এই ধরনের কাজগুলো চুরির, সেটা চলে এসছে হ্যাকিংয়ে। এবার হ্যাকিংকে আটকানোর জন্য, মানে আনএথিক্যাল হ্যাকিং যেটা মেনলি আটকানোর জন্যই আবার নতুন করে কনসেপ্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং। সেটা হচ্ছে মেনলি টেস্টিংয়ের জন্য। আমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি এটা সিকিউরিটি দিয়ে ঘিরেছি, এবং আমি যাতে আনঅথরাইজ কোনো পার্সন সেই সিস্টেমটার মধ্যে না আসতে পারে, সেইটা আমি টেস্ট করব কী করি, যে অন্যে এটা যে আনঅথরাইজ পার্সন সত্যি সত্যি সিস্টেমটার মধ্যে ঢুকতে পারছে কি ঢুকতে পারছে না, এইটা আমি টেস্ট করব কী করে। সেইটা টেস্টিংয়ের জন্য বিভিন্ন কোম্পানি আছে, দোজ হু আর কল্ড বেসিক্যালি এথিক্যাল হ্যাকার। তাদের কাজই হচ্ছে, তাদেরকে আমি আমার নিজের সিস্টেম, আমি তাদেরকে মানে সেই পারমিশনটা দিচ্ছি যে তোমরা আমার সিস্টেমকে হ্যাক করে দেখো যে এটা সত্যি সত্যিই কি হ্যাক করা যাচ্ছে নাকি যাচ্ছে না, আর যদি যায় তাহলে মোটামুটি কতটা স্টেজ অবধি এইটাকে হ্যাকিং প্রোটেক্টেড। সো এখান থেকে চলে আসতে বেসিক্যালি এথিক্যাল হ্যাকিং, মানে যেখানে যার সিস্টেম সেই অথরাইজেশন দিচ্ছে, সেই পারমিশন দিচ্ছে চেক করার জন্য যে আমার সিস্টেমটা কতটা সিকিউর। এটা তো একটা চেক করা দরকার, নাহলে কী করে বুঝবো? আমি তো একটা সিকিউরিটি সিস্টেম বসালাম, সেটা যে আদৌ কাজ হচ্ছে কি না সেটাও তো মানুষকে টেস্ট করতে হবে। সেই টেস্টটা করার জন্যই এই কনসেপ্টটা নতুন চলে এসেছে এথিক্যাল হ্যাকিং, এবং তার জন্য প্রচুর দক্ষ এখন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় আর কি, এবং যারা স্টুডেন্ট পাশ করে বেরোচ্ছে, একটা বড় দরজা খুলে গেছে হ্যাকারদের আটকানো। হ্যাকিংটা এখন তো দিনে দিনে একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই জায়গাটা যদি না আটকানো যায়, এটা তো শুধুমাত্র যে ধরুন আমি একটা অনলাইন পারচেস করছি কোনো একটা সংস্থার থ্রু দিয়ে, আমার যে ক্ষতি হলো তাও তো নয়, সেই সংস্থাটারও ক্ষতি, তারও তো গুডউইলে এটা গিয়ে ধাক্কা খাচ্ছে। সুতরাং সেই সংস্থাটাও চাইছে যতটা সম্ভব পুরো সিকিউরিটিটা দেওয়ার জন্য। এইভাবে এথিক্যাল হ্যাকিং আর নন এথিক্যাল হ্যাকিংটা চলে এসেছে, আর ওভারঅল টোটালটাকে ধরেই আমরা হ্যাকিং কনসেপ্টটা আসছে। রাইট। অধ্যক্ষ ডক্টর সুমন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এই গোটা বিষয় নিয়ে। আমি সৌম্যদীপ্তর কাছে আসবার চেষ্টা করব, কারণ আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সৌম্যদীপ্ত মাইক্রোসফট অ্যাম্বাসাডার হিসেবে কিন্তু সিলেক্ট হয়েছে, এবং মাইক্রোসফটের থেকে এই সিলেক্ট হওয়াটা, এটা অবশ্যই মানে তোমাকে প্রথমেই আমি সাধুবাদ জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তোমার এই সফলতম কেরিয়ারের জন্য তোমাকে অনেক অভিনন্দন, যে আগামী সময়টা তুমি আরও এগিয়ে যাও। তো আমি এই জায়গাতেই জানতে চাইবো যে জিএনআইটির যে সেলের সেক্রেটারি হিসেবে তুমি রয়েছে এবং মাইক্রোসফটের অ্যাম্বাসাডার হতে প্রশিক্ষণ, সেটা তোমাকে কীভাবে সাহায্য করেছে, কীভাবে এগিয়ে গিয়েছিলে তুমি, কীভাবে প্রশিক্ষণ পেয়েছিলে, যদি একটু বিস্তারিত বলো। জিএনআইটি হচ্ছে এমন একটা কলেজ যেখানে আপনি যখন যদি কখনো আসেন, ইভেন এসেছেন আপনারা এটা জানতে পারবেন যে জিএনআইটিতে যত ক্লাব রয়েছে বা যত টাইপের সিস্টেম রয়েছে, আপনি তাদের কম্পিউটার ল্যাবস বলুন বা বিট টু বাইট ক্লাবসের থেকে মানে এই দিকটায় আসবেন, যত দেখবেন যে সব কিছুই স্টুডেন্টদের প্রচালিত করে। রাইট। এবার সেখানে কি হচ্ছে ব্যাপারটা, আমরা যদি নিজেরা করি কোনো জিনিস, তাহলে আমরা নিজেরা আরও শিখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে, আমাদের কীরকমভাবে আমরা বলবো সেই পার্সোনালিটি, তারপর একটা লিডারশিপ কোয়ালিটি, এইগুলো সব জেনারেট হচ্ছে। এবার মাইক্রোসফট স্টুডেন্ট অ্যাম্বাসাডারে কী হয়, আমাদের মার্কস দেখা হয় না। আচ্ছা। তারা দেখবে যে আমাদের কতটা ক্যালিবার রয়েছে, কতটা আমরা দক্ষ নিয়ে কোনো কাজ করতে পারি, বা আমাদের পাবলিক ম্যানেজমেন্ট কীরকম। এবার সেটা জিএনআইটিতে মানে আমাদের যে সাইবার সিকিউরিটি ক্লাব রয়েছে, সেটা আমরাই স্টুডেন্টরা প্রচলিত করেছিলাম। এবার আমরা জিএনআইটির থেকেই অনেক রকম ওয়ার্কশপ করাই, বিভিন্ন স্কুল, বিভিন্ন গার্জেন, বিভিন্ন গ্রামে, এরকম অনেক জায়গায় গিয়েই আমরা ওয়ার্কশপ করাই। এই যে ওয়ার্কশপ যে করছি আমরা, এই ওয়ার্কশপের থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি, সেটা মানে জেনারেলি আমি ব্যবহার করেছিলাম মাইক্রোসফটের ওখানে আমার ইন্টারভিউতে, মানে আমাদেরকে ভিডিও ইন্টারভিউ সাবমিট করতে হয়। সেইটাই মানে আমার পুরোপুরি যে এই এক্সপিরিয়েন্স, কীরকমভাবে কথা বলতে হয়, প্লাস নলেজ, মানে আপনি তো বুঝতেই পারছেন যে কোনো দিন একটা কেউ ফার্স্ট টাইম গিয়ে একটা ভিডিও ইন্টারভিউ কখনো ক্র্যাক করতে পারবে না। এটা কন্টিনিউয়াস করতে করতে আমাদের এইচইউ সেপারেট ক্লাসেস রয়েছে, যেখানে আমরা
জানতে পারি যে কীরকমভাবে একটা গ্রুপ ডিসকাশন করতে হয় বা কীরকমভাবে একটা পয়েন্টের মধ্যে নিজের পয়েন্টটাকে বুঝিয়ে দিতে হয় সবার আগে এগিয়ে গিয়ে। সো এইটা হচ্ছে জিএনআইটির স্পেশালিটি। ওকে, আমরা কোনোদিন এরকম মনে করিনি যে মানে সবারই এরকম একটা ফিলিং থাকে যে কলেজে এসে আমরা নতুন কিছু করব, এবার আমরা কি করতে পারবো, ফোর্থ ইয়ার দাদা দিদিরা সবাই থাকবে, এবার আমাদের কি করতে দেবে, আমি তো ছোটো। কিন্তু এইটা যখন আমরা ফার্স্টে জিএনআইটিতে এসে যখন প্রিন্সিপাল শান্তনু কুমার সেনের কাছে আমরা বললাম এই ব্যাপারটা যে আমরা একটা ক্লাব খুলতে চাই সাইবার সিকিউরিটি, প্রথমে আমাদের ক্লাবটার নাম ছিল হচ্ছে এথিক্যাল হ্যাকিং। এবার তখন আমরা খালি নর্মালি শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম করতাম। তারপরে আমরা যখন NCSS এর সঙ্গে কোলাবোরেশন হলো আমাদের ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস, তারপরে আমাদের এই ক্লাবটা হয়। এবার তারপরে আমাদের এই ক্লাবের থেকে আমাদেরকে শান্তনু স্যার বলেন যে যদি আমরা মাইক্রোসফটে অ্যাপ্লাই করি কী হবে। ইভেন আমি একমাত্র নয়, আমার পরেও আরও দুজন রয়েছেন যারা মাইক্রোসফট অ্যাম্বাসেডর জিএনআইটি থেকে হয়েছেন। খুব 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 উল্লেখযোগ্য। এবং আমি শান্তনু স্যারের কাছেও যাবো এই জায়গা থেকে দাঁড়িয়ে। স্যার, আপনারা কিভাবে সাহায্য করেছিলেন? মানে যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, তো ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক যে বেসগুলো রয়েছে সেখানে আপনারাও কিভাবে এগিয়ে গিয়েছেন ছাত্রছাত্রীদেরকে সঙ্গে করে? দেখুন, এটা আমি খুব রিসেন্ট তথ্য দিয়ে বলি আর কি। খুব রিসেন্টলি আমরা একটা ওই ছাত্র বিশ্বকর্মা একটা কম্পিটিশান ছিল, সেটা অল ওভার ইন্ডিয়ার সমস্ত কলেজ, শুধুমাত্র প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, প্রাইভেট, গভর্নমেন্ট, আইআইটি, যাদবপুর সমস্ত কলেজ ওখানে কম্পিট করেছিল। এবং সেখানে গিয়ে আমাদের কলেজের স্টুডেন্ট ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের 3rd র্যাঙ্ক করেছে। এবং আপনি যদি লাস্ট কয়েক বছরের তথ্য নেন তাহলে দেখবেন এই ইস্টার্ন জোন থেকে খুব বেশি র্যাঙ্ক হোল্ডার কিন্তু আসেনি। এই ফার্স্ট টাইম আমরা গিয়ে কিন্তু ফার্স্ট ক্র্যাক করলাম আর কি। এবং সেটা কিন্তু সমস্ত ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি সমস্ত কলেজের মধ্যে কম্পিট করে এসছে। এটা তো গেল একটা আর কি। এবার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, এখানে যে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয়, বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন প্রবলেম স্টেটমেন্ট দেয়, সেখানে দুটো বিভাগে, একটা হার্ডওয়্যার এবং একটি সফটওয়্যার, দুটো বিভাগেই ক্র্যাক করেছে এবং দুটো বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে আর কি। তাদের যে প্রবলেম স্টেটমেন্ট 2020, একটু ব্যাক করে আসি 2019 আর কি, 2019 সালে এই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সফটওয়্যারের যে ইসে আছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে আর কি। এরকম বিভিন্ন যে আমাদের ন্যাশনাল লেভেলের, আমি স্টেট লেভেলেও বলছি না কিংবা কলেজ লেভেলেও বলছি না, আমি ন্যাশনাল লেভেলে যে কম্পিটিশানগুলো হয় সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন স্টুডেন্ট থ্রু আউট পরপর বছর ধরে এরকম যদি আমি ব্যাক করে যাই, দেখবেন যে কোনো না কোনো হয় ফার্স্ট হয়েছে, নয় সেকেন্ড হয়েছে, নয় চ্যাম্পিয়ন হয়েছে, নয় থার্ড হয়েছে, কিছু না কিছু একটা হয়েছে। মানে এরকম না যে একটা ভালো স্টুডেন্ট একটা কোনো ভালো ডিপার্টমেন্ট থেকে ভালো পারফরমেন্স সেটা করে দিতে পারে, কিন্তু একটি মানে অনেক স্টুডেন্ট ধারাবাহিকভাবে প্রতি বছর কিছু না কিছু অ্যাওয়ার্ড নিয়ে আসছে। দ্যাট মিনস যে তারা সেখানে শিখছে আর কি, ভালোভাবে শিখছে এবং তারা নিজেদেরকে সেই জায়গায় তুলে নিতে পেরেছে। ভারতবর্ষের এত ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এত আইআইটি আছে, এনআইটি আছে, বড় বড় মানে বিগ ব্রাদার্স আছে, তার মধ্যে তারা ক্র্যাক করে বেরিয়ে চলে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা তো তাদের তৈরি হয়েছে। এবং আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই, ওই যেই স্টুডেন্টটি ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের ছাত্র বিশ্বকর্মা অ্যাওয়ার্ড পেল, তার কাজটা শুনলেও মানে আপনি অবাক হয়ে যাবেন। মানে ধরুন একজন মানুষ, সে অ্যাব্রোডে বসে আছে, সে তার খাবার যদি ওইখানে প্লেস করে কোনো একটা সিস্টেমের ভেতরে, আপনি এখান থেকে সেই খাবারের গুণাগুণ আপনি বিচার করে বলে দিতে পারবেন খাবারের ভেতরে কী ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা কত শরীরের পক্ষে ভালো, কত শরীরের পক্ষে খারাপ। এটা কিন্তু কোনো সায়েন্টিস্ট করেনি, এটি একটি স্টুডেন্ট করেছে যে এখনও অবধি গ্র্যাজুয়েট হয়নি আর কি। তো এই জায়গাগুলো তো আছে, এটা একটা ধারাবাহিকভাবে চলছে এই জিনিসটা আর কি। একেবারে খুব উল্লেখযোগ্য এবং এই বক্তব্যগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাবে আপনাদেরকেও। আপনারা যারা এখনো পর্যন্ত টেলিভিশন স্ক্রিনে রয়েছেন, দেখছেন এই অনুষ্ঠান সরাসরি, আপনাদের জন্য দেখুন টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করে আপনাদের একেবারে সরাসরি আপনাদের যা মনে প্রশ্ন রয়েছে আপনারা কিন্তু করতে পারেন আমাদেরকে। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই করুন। আমি সৌম্যদীপ্তর কাছে আরও একটা বিষয় প্রশ্ন আকারে রাখবো, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে সৌম্যদীপ্ত বলছিল যে সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেন্সিক ক্লাব আছে, তো যেটা স্টুডেন্টস দ্বারাই পরিচালিত হয়, তো তারা কিভাবে সেখানে কার্যকলাপ কি রয়েছে, কিভাবে তারা এই মুহূর্তে সেই জায়গাটাকে চালাচ্ছেন, আমি একটুখানি জানবো সৌম্যদীপ্ত। যদি আমাদের সাইবার সিকিউরিটি ক্লাবের ব্যাপারে বলা হয়, শুধু সাইবার সিকিউরিটি ক্লাব বললেই হবে না, কারণ আমাদের জিএনআইটিতে সবকটা মানে যতগুলো ক্লাব রয়েছে মানে সবাই প্যারালালি রান করে। যেরকম মানে আমাদের সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিংয়ে আসতে গেলে আমাদের অবশ্যই কোডিং করতে হবে
এবার সেই কোডিংয়ের জন্য আমাদের বিট টু বাইট ক্লাব রয়েছে, যেখানে ইনিশিয়ালি স্টুডেন্টদেরকে রেডি করে দেওয়া হয় যে কীরকমভাবে কোড করতে হবে, তারপরে তারা আসে সাইবার সিকিউরিটি ক্লাবে। এবার ইনিশিয়ালি আমরা প্রথমে শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম করতাম, যেটা আমরা নাম দিয়েছিলাম এসএসটিপি বলে। এবার সেখানে আমরা কিছু বেসিক জিনিসপত্র শেখাই, যেরকম কীরকমভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়। আমরা সবাই বলি যে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি, কিন্তু জেনারেলি কিন্তু আমরা পারি না। কারণ আমরা জাস্ট জানি কীরকমভাবে খুলতে হয় বা মেল পাঠাতে হয় এইসব। তারপরে আমরা কিছু বেসিক লিনাক্সের ব্যাপারে বলি, কালি লিনাক্স যেটাকে বলা হয় অফেন্সিভ সিকিউরিটি, সেটার ব্যাপারে কিছু কথা বলা হয়। তারপর কিছু অ্যাপ যেরকম মেটাসপ্লয়েট, নেসিস, এইগুলো কীরকমভাবে ব্যবহার করতে হয় বা আইপি অ্যাড্রেস ট্র্যাকিং, এগুলো শেখানো হয়। অ্যাট দি এন্ড ওদেরকে একটা এক্সাম নেওয়া হয়। প্লাস আমাদের ক্লাবের থেকে কি হয়, আপনি হয়তো শুনেছেনই, আমাদের ক্লাবের থেকে স্টুডেন্টরা যেরকম এসবিআইতে কিছু লুপহোল পাওয়া গেছিলো, যেখানে অনেক মানুষের টাকার ক্ষতির মানে হতে পারতো, সেটা আমাদের ক্লাবই আইডেন্টিফাই করেছেন এবং এর সলিউশনও দিয়েছেন। এবার শুধু এটাই নয়, যেরকম আমরা এনপিটিএল করি, সোয়াম এনপিটিএল, যেখানে আমাদেরকে কোর্সেস করতে হয়, সেখানে আমি নিজেই কিছু ফেক লিঙ্ক এসেছিলো এনপিটিএলের থেকে। আর এবার আমরা জেনারেলি বলে যে সবসময় কোনো লিঙ্ক এলে সোর্সটাকে ভেরিফাই করে নিতে হয় যে পেমেন্ট করার আগে, কিন্তু ওটা এসেছিলো পুরো এনপিটিএলের থেকে। আমরা ওটাকে ওনাদেরকে জানাই, ইভেন আমাদেরকে ইমেলে অ্যাকনলেজও করেন, আর আমরা পুরোপুরি সলিউশনটা দিয়ে কীরকমভাবে করতে হবে। ওকে, তো খুব 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 ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আরও আসবো বিস্তারিত এই আলোচনা। একজন কলার রয়েছেন, দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? আমার নাম অদিতি রায়। অ্যাকচুয়ালি আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি ফিউচারে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাই, যে সাইবার এক্সপার্ট হতে চাই, সেক্ষেত্রে আমাকে মানে কি করতে হবে, মানে আমার এডুকেশন কোয়ালিফিকেশনটা কিরকম চাইছি তার জন্য। আচ্ছা, মানে আপনি ইন্টারেস্ট রয়েছেন সাইবার সিকিউরিটি নিয়ে ভর্তি হবেন, তাই তো? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্ট রয়েছেন এবং তিনি ভর্তি হতে চাইছেন, তো কিভাবে তিনি এগোবেন? সাইবার সিকিউরিটিতে এই বছর থেকে আমাদের বেসিক্যালি একটি বিএসসি কোর্স খোলা হয়েছে, দুটো কোর্স, একটা সাইবার সিকিউরিটি, একটা ডেটা সায়েন্সের ওপর। তো এখন এই পরীক্ষা, এটার যে এন্ট্রান্স যে পরীক্ষাটা, এটা আমাদের যে ইউনিভার্সিটি আছে ম্যাকআউট, সেই ম্যাকআউট ওটা করে, সিইটি পরীক্ষা দিতে হয়। দুটো ফেজ অলরেডি হয়ে গেছে, হয়তো আরেকটা ফেজ হলেও হতে পারে আর কি সেটা। এবার সেই পরীক্ষাতে অ্যাপিয়ার হতে হবে এবং ওদের মানে এটা যে মানে নিয়ম হচ্ছে যে 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক পাশ করলে এই কোর্সটার জন্য এলিজিবল। কিন্তু আমরা যেটা মনে করি আর কি, যে 12 পাস তো ঠিক আছে, তার সাথে অ্যাটলিস্ট অঙ্ক কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা 11-12-এ, সেইটা একটু থাকলে ভালো হয়। নাহলে এই কোর্সটা হয়তো করতে গিয়ে স্টুডেন্টের একটু প্রবলেম হতে পারে। ক্রাইটেরিয়ায় কোনো অসুবিধা হবে না, কেউ যদি বাংলা নিয়েও পড়ে আসে তাকেও ক্রাইটেরিয়া ম্যাচ করবে এবং তাকে দেওয়া যাবে। কিন্তু তার পড়তে গিয়ে শুধু তো দেখুন, একটা কোর্সে ভর্তি নিয়ে নিলে হয় না, একটা কোর্সে ভর্তি নেওয়া মানে কিন্তু তার সারা জীবনের একটা দায়িত্ব নেওয়া আর কি, এবং তাকে ঠিক জায়গায় একটা প্লেস করা, পরবর্তীকালে তার কেরিয়ারটা যাতে কখনো মানে খারাপ না হয়, সেই জায়গাটাও দেখতে হয়। এটা তো শুধু একটা মানে ব্যাপার না, মানে একটা বিজনেসের ব্যাপার না, এখানে তো একটা নোবেল জায়গাও আছে, একটা স্টুডেন্টের কেরিয়ার নিয়ে এখানে আমরা কাজ করি। সুতরাং আমরা যেটা এনকারেজ করি, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্স না থাকলেও কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা 11-12-এ থাকে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে, এইটা থাকলে ভালো হয়। যদি কেউ নাও থাকে তাকে আমরা ভর্তি আটকাতে পারবো না, কিন্তু আমরা এনকারেজ করি এটা যেন থাকে আর কি, তাহলে এই দুটি কোর্সেই ভর্তি হতে পারে। ওকে, তাহলে স্যার একটুখানি কোর্সেস সম্বন্ধে আরও একবার যদি একটুখানি বলে দেন, এবং তার অ্যাডমিশন নিতে গেলে পরে কি করে করতে হবে? কোর্সটা এমনি এটা 3 ইয়ার্স কোর্স। এটার যেটা অ্যাডভান্টেজগুলো আগে বলি আর কি। প্রাথমিক অ্যাডভান্টেজ হচ্ছে, এটা প্রথমে যেটা বললাম 3 ইয়ার্স, সেক্ষেত্রে বিটেক কোর্সের হচ্ছে 4 ইয়ার্স, মানে একটা স্টুডেন্টের 1 বছর কিন্তু এখানেই সেভ হয়ে যাচ্ছে। একটা বছর বিশাল ব্যাপার, মানে একটা বছর দেখতে গেলে প্রায় 10 লাখ ইঞ্জিনিয়ার 1 বছরে পাশ করে যায়, সে 1 বছর আগেই চাকরি পেয়ে যাবে আর কি। প্লাস এটার ফিজ বিটেক কোর্সের প্রায় অর্ধেক, 2,40,000-এর মতন ফিস, যেটা ওই 62,650 টাকা ইনিশিয়ালি দিতে হবে, ইনক্লুডিং ড্রেস, তারপর যে কশান মানি, এগুলো সমস্ত কিছু নিয়ে, কিট নিয়ে আর কি।
তারপরে 5টা সেমিস্টারে ইকুয়ালি ওটা বাকি ফিজটা, টোটাল 2,40,000 টাকা ফিজ। এবং এর অপরচুনিটি তো মানে আমি বলবো, তারপরে কেউ জানবে, এখন টোটালটাই এখন অনলাইন প্ল্যাটফর্মে আস্তে আস্তে শিফট করছি আর কি আমরা। গত 5 বছরে আপনি যদি মানে দেখেন, আমরা মানে আগে হয়তো একটা মানুষ মোবাইল কিনতো হচ্ছে অনলাইনে, এখন হয়তো মাছ, সবজি, তরিতরকারি এগুলোও অনলাইনে মানুষ কিনছে এবং অনলাইন মানি ট্রান্সফার হচ্ছে। এবং যতই অনলাইন ইউজ বাড়বে তত তাকে সিকিউরিটি দেওয়ার জায়গা তত বাড়বে, কারণ যে ক্রাইম তত বাড়তে শুরু করবে আর কি। সুতরাং সেই ক্রাইমটাকে আটকাতে গেলে সিকিউরিটি দেওয়ার জায়গা বাড়বে। তো সাইবার যে সিকিউরিটির যে কোর্সটা, এটা তো দিনে দিনে এর জন্য প্রচুর মানুষ দরকার হবে যারা শিক্ষিত, যারা এখানে এই জায়গাটায় কাজ করতে পারবে আর কি। একেবারে আমরা হ্যাকারদের মানে সচরাচর দেখতেই পাচ্ছি, সারাক্ষণই দেখতে পাচ্ছি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। ঠিক। তো সৌম্যদীপ তো আমাদের কাছে এক্সাম্পল, তো ও ভালো বলতে পারবে যে এই জায়গাটাতে কি করে সে পেল সুযোগটা, এবং যেভাবে JNIT সামনে দাঁড়িয়েছে, যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, সে সৌম্যদীপ তো বলছিলই। আমি একটুখানি সৌম্যদীপ তোমার থেকে এই কেস রিজলভের ব্যাপারটা তুমি বলছিলে কিছুক্ষণ আগে, আমি তো শেষ করতে পারিনি, আরও একবার যদি একটুখানি বলে দাও যে কিভাবে রিজলভ করলে সেই কেস যেটা সামনে এসেছিল, কিভাবে তোমরা দেখলে যে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছিল? জেনারেলি আমরা যখন এই NPTEL বা SWAM-এর থেকে যখন এই লিঙ্কগুলো পাই, তখন লিঙ্কের মধ্যে একটা ব্যাপার ছিল যে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি কারেক্ট ছিল না। মানে অবভিয়াসলি যে আপনারা কোনোদিনই জানতে পারবেন না বাইরের থেকে যে আমরা কোন কোর্সের জন্য এনরোল করছি আর আমাদের ঠিক পেমেন্টটা কত হওয়া উচিত। এবার যেহেতু সেম জায়গা থেকে আসছিল, এবার যারা হ্যাক করেছিল ব্যাপারটা, তারা কোনোভাবেই জানতে পারবে না যে আমাদের কোন কোর্সে এনরোল করা। তো তারা একটা র্যান্ডম অ্যামাউন্ট লিখে দিচ্ছিল, যেটা প্রথমত অনেকজনের জন্যই ম্যাচ হয়ে গেছিলো, কারণ কোর্সে হচ্ছিল কি করে বিষয়টা? এটা হচ্ছিল হচ্ছে যে ইমেল অ্যাড্রেস থেকে পাঠাচ্ছিলেন সেটাকে কোনোভাবে ক্লোন করা হয়েছিল। ক্লোন করে যখন আপনার কাছে আসছিল ব্যাপারটা পুরোপুরি সেম লাগবে আপনার দেখতে। আপনি কোনোভাবেই বলতে পারবেন না যেটা অন্য জায়গা থেকে এসছে, কারণ আসছে একই জায়গা থেকে, আর ইউজার লগ ইন করছে সেম প্যানেলে। মানে আমি সাপোজ আপনাকে একটা মেল পাঠালাম, আমার সেন্ড বক্সে আমার মেলটা রয়েছে, কিন্তু এটা যেরকমভাবে করা রয়েছিল এখানে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি কিন্তু দেখতে পারবো না যেটা আমার সেন্ড বক্সে রয়েছে। এরকমভাবে NPTEL কিন্তু জানতে পারলো না ব্যাপারটা। সেটাকেই ধরার জন্যে আমাদের JNIT একটা ইনিশিয়েটিভ নিয়েছিল। এবার আমরা IP ট্রেস করি, তারপর এরকমভাবে ধীরে ধীরে ধরা যায় যে ঠিক কোন জায়গা থেকে এসেছিল। এবং এর পরটা মানে এরপর যখন আরও এগিয়েছো, আরও নতুন নতুন কি কিছু সামনে এসছে, মানে কিভাবে এগিয়েছিল এরপরটা? আপনি কি এই ব্যাপারে জিজ্ঞেস করছেন? এই ব্যাপারে, হ্যাঁ। এই ব্যাপারে হচ্ছে প্রথমে আমরা IP ট্রেসিং করলাম। আচ্ছা। এবার আপনি তো এমনি জানতে পারবেন যে যখন আমরা গুগলের মধ্যে কোনো রকমের IP ট্র্যাকিং করতে যাই, তখন আমাদেরকে যে IPটা দিয়ে দেয় সেটা হচ্ছে আমাদের পাবলিক IP, মানে ডিফল্ট গেটওয়ে যেটাকে বলা হয়। আচ্ছা। এবার সেটা দিয়ে কোনোদিনই আমরা চাইলে বলতে পারবো না যে কে করেছে, কারণ এখানে সাপোজ আপনার এই স্টুডিওতে যতজন ইন্টারনেট ব্যবহার করছে সবারই কিন্তু IP সেম ডিফল্ট গেটওয়ে দেখাবে। এবার এই ডিফল্ট গেটওয়েটাকে আমরা কীরকমভাবে ভেদ করে যে প্রাইমারি IP যেটা ব্যবহার করছে বার করা হবে। এই প্রাইমারি IPটা যখন বেরোলো, আমরা তখন কি জানতে পারলাম যে এটা কোনো একটা সিস্টেমের থেকে আসছে যেটা এই উমুক লোকেশনের মধ্যে রয়েছে। এবার আমরা একটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা সবাই জানি আমরা, ম্যাক অ্যাড্রেস, ডিভাইস ম্যাক, এই জিনিসটাকে আমরা খুঁজে বার করি। এবার তারপরে আমরা এটা রিপোর্ট করি। তারপরে এইখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, কারণ আমরা বলে দিয়েছি যে এই জায়গা থেকে আসতে পারছে, এইটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস, ব্যাস। স্যার এই জায়গায় নতুন করে সংযোজন করবেন, মানে আমি বলছি যে এই যে গোটা পরিস্থিতির মধ্যে মানে এথিক্যাল হ্যাকিং বলুন, মানে একটা স্টুডেন্টস যে চাইছেন, কারণ এই কোর্সের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু কোর্স সম্বন্ধে অনেকে জানেন না, তো তাদেরকে উদ্বুদ্ধ করবেন কিভাবে? অ্যাকচুয়ালি দেখুন, কম্পিউটার সায়েন্স ITর এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে গ্রোয়িং স্টেজে আছে আর কি। এই যে এরিয়াটায় সবচেয়ে বেশি চাকরি এবং সবচেয়ে গ্রোথ সবচেয়ে বেশি। আবার আপনি যদি এবার শুধু কম্পিউটার সায়েন্স কিংবা ITর জায়গাটা ধরেন, এর তো অনেকগুলো সেগমেন্ট আছে, সমস্ত সেগমেন্টে নিশ্চয়ই সমপরিমাণে গ্রোথ নয় আর কি। কিছু কিছু সেগমেন্টের চাহিদা এখন তুঙ্গে, তার মধ্যে এই কিন্তু সাইবার সিকিউরিটিটা হচ্ছে অন্যতম। ডেটা সায়েন্স তো আছে। এই যে দুটো সেগমেন্ট, এই দুটো সেগমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্সের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা আর কি। তো এবার
এই সেগমেন্টটার যেই কোর্সটা খোলা হয়েছে সেই কারণেই, কারণ যে এখন যারা কোর্সে ভর্তি হবে চাহিদা এখনই অত্যন্ত বেশি, পরে 3 বছরে তো এটা ভাবাই যায় না যে যত লোক দরকার পড়বে তত ইঞ্জিনিয়ার প্রডিউস করা যাবে না আর কি। এখন অনেক স্টুডেন্টই এরকম আছেন যে যারা হয়তো এই বছর বিটেক দিয়েছে, র্যাঙ্ক ভালো হয়নি, তাদের পড়ার ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্স কিংবা আইটি। আমাদের কলেজে যেরকম প্রথম 7 দিনের মধ্যেই কম্পিউটার সায়েন্স ফুল হয়ে গেছে, তার কয়েকদিনের মধ্যে আইটি ফুল হয়ে গেছে। এবার অনেক সময় না তারা ড্রপ করে আর কি, ভাবে যে পরের বছর আবার জয়েন দিয়ে যদি কম্পিউটার সায়েন্স পাই। এবার ড্রপ করলে একটা বছর নষ্ট। বেসিক্যালি এই তারা ড্রপ না করে যদি এই কোর্সটায় ভর্তি হয়, সাইবার সিকিউরিটি কিংবা ডেটা সায়েন্স, তাদের আজ এই বছরটা তো সেভ হচ্ছেই, প্লাস তারা যে চাকরিটা 4 বছর পরে পেতেন সেই চাকরিটা 3 বছর পরে পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে 2 বছর প্রায় মানে সেভ হচ্ছে। প্লাস এখানে ফিসটা প্রায় অর্ধেক। অনেক মেধাবী ছাত্রছাত্রী আছেন যাদের বাবা মার হয়তো এতটা এখনও ইকোনমিক জায়গা নেই যে এই পরিমাণ ফিস দেওয়া, বিশেষ করে এই করোনা এবং এই লকডাউনের পরে একটা কিন্তু ইকোনমিক ক্রাঞ্চ কিন্তু সমস্ত জায়গাতেই চলছে। তাহলে তারা কি মানে একটা ভালো চাকরি পাওয়ার তাদের যোগ্যতাটা হারাবে, কেরিয়ারটা হারাবে, শুধুমাত্র তার ফ্যামিলির তেমন ভালো রোজগার নেই সেই কারণে? সুতরাং তারা অনায়াসে এই জায়গাটায় ঢুকতে পারে। তো যেটা যে এই এবং এই জায়গায় 3 বছর পরে আমার তো মনে হয় যারা পাশ করে বেরোবে তারা মানে কেউই পড়ে থাকবে না যে যারা চাকরি পাওয়া আর কি, এবং ভালো চাকরি সবাই পাবে। কোথায় কোথায় চাকরি পেতে পারে মোটামুটি? টোটাল আইটি যে কোম্পানিগুলো যেখানে আছে তাদের যারা এই সাইবার ক্রাইম নিয়ে যারা কাজ করছে সবকটা কোম্পানিতেই, এমএনসি প্রচুর আছে কোম্পানি, সমস্ত কোম্পানিতেই তারা রিক্রুটেড হবে। এবং যে কোনো ধরুন আজকে একটা কোম্পানি, ধরুন IBM, তারা একটা সিস্টেম বানাচ্ছে, তারা তার ক্লায়েন্টকে মানে সিস্টেমটা হ্যান্ড ওভার করার আগে তাদের তো সেই সিকিউরিটি অ্যাসপেক্টে তো চেক করতে হবে যে আমি তো একটা ক্লায়েন্টকে দিয়ে দিলাম, আর ক্লায়েন্ট সেখানে গিয়ে একটা বড় ক্ষতির যদি সম্মুখীন হয়ে যায় তাহলে তো তাকে ব্ল্যাকলিস্ট করে দেবে, সেই IBM-কে ব্ল্যাকলিস্ট করে দেবে, সেটা তো সম্ভব। তাহলে তারা খুব ভালো করে আগে দেখে নেয় যে এই সিস্টেমটা আদৌ সিকিউর কিনা, বিশেষ করে যেই সিস্টেমগুলো থ্রু দিয়ে অনলাইন মানি ট্রান্সফার হয় আর কি, সেটা তো আরও বেশি। আপনি ভাবুন আজকে একটা SBI-এর একটা ব্যাংকিং সিস্টেম চলছে, যদি এটা কেউ একটা হ্যাক করে ঢুকে যায় তত ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে, ইন্ডিয়া একদিনে কোলাপস করে পড়ে যাবে। কিন্তু এবার SBI-এর যে সিস্টেমটা সেটা কেউ না কেউ তো বানিয়েছে, তো তাদের তো আগে থেকে চেকিং করতে হবে যে এই সিস্টেমটা কতটা আমরা সিকিউর করতে পেরেছি। সুতরাং তারা এই ধরনের লোক নেবে, TCS, CTS সমস্ত কোম্পানি নেবে আর কি। একেবারেই তাই। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে সৌম্যদীপ্তর থেকেও একটা বিষয় জানবো যে এই এথিক্যাল হ্যাকিং বা ডিজিটাল ফরেন্সিক যদি শিখতে হয় আমাকে বা শিখতে যাই আমি, তো কিভাবে শিখবো আমি, এবং JNIT-তে কিভাবে এটা শেখানো হয়, কিভাবে তোমরা শিখেছো? দেখুন আমাদের সব মানে যেটা মোটো হচ্ছে ফ্লিপ-ফ্লপ লার্নিং। ওকে, মানে আমরা সবসময় এটা করি যে এখানে আপনি যদি JNIT-তে আসেন বুঝতে পারবেন যে স্টুডেন্ট টিচারের রিলেশনশিপটাই আলাদা। এবার আমাদেরকে ধরুন কিছু অ্যাসাইন করে দেওয়া হলো, মানে সব কিছু যে পড়িয়ে দেওয়া হবে ওরকম নয়। মানে সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং এগুলো সব পড়িয়ে দেওয়া হয় না, মানে এগুলো নিজের থেকে না করলে, বিকজ এটা পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল ফিল্ড যে কীরকমভাবে আমরা কিছু ডিজাইন করবো বা প্র্যাকটিস করবো। সো এখানে আমরা কী করি, ফ্লিপ-ফ্লপ লার্নিং করি, মানে সবাইকে টপিক আমরা অ্যালোকেট করে দিই। এবার এই যে সাইবার সিকিউরিটির যে ব্যাপারটা, আমরা কিন্তু JNIT-তে সাইবার সেলে কখনো রেস্ট্রিক্ট করে দিই না যে খালি CSE বা IT এখানে জয়েন করবে। এটা ওপেন ফর অল ইন JNIT, যে যারা JNIT-তে পড়ে জাস্ট ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হওয়ার পরে, ফার্স্ট ইয়ারে আমরা Bit2Byte এখানে আন্ডারে রাখতে চাই তাদেরকে, যাতে তারা একটুখানি বেসিক কোডিং শিখতে পারে, তারপরে তারা সবাই এনরোল করতে পারে এই সাইবার সিকিউরিটি কোর্সে। এবার এখন এই লাস্ট 2 বছর ধরে আমরা এটা দেখলাম যে অনেক বেড়ে যাচ্ছে এই সাইবার মানে সিকিউরিটি চাওয়াটা, কারণ এখন সব কিছু অনলাইনে হচ্ছে। ইভেন স্টুডেন্টদেরও এই ক্রেজটা বেশি হচ্ছে, কারণ সারাক্ষণ তারা ল্যাপটপ কম্পিউটার ফোন নিয়ে বসে রয়েছেন। এবার সেই জন্য আমাদের কলেজে এবার এই নতুন সাইবার সিকিউরিটির কোর্সটাই করা হলো, যে ওটা খালি সাইবার সিকিউরিটি করানো হবে, যেটার ব্যাপারে এতক্ষণ স্যার বললেন। মানে ওদেরও অনেকটা সাপোর্ট হবে, মানে ওদেরও মানে একদম যদি এই মানে লাইনের ছেলে যদি ওরা পায় যারা এইখানে পেশাদার হচ্ছে, ওদের ল্যাবটাতেও অনেক সাপোর্ট হবে। ওদেরও তো এই মানে দরকার যে যারা এই জিনিসটা জানে আর কি, টেস্টিং করতে এবং বিভিন্ন রকম যে গবেষণামূলক কাজ, কারণ যে
এটা তো একটা একটা মানে সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিকই। মানে আজকে যে হ্যাকার, সে তো বসে থাকবে না। আপনি একটা সিস্টেম বানালেন, হ্যাকার হ্যাক করতে পারলো না, একদম। এবার হ্যাকার তো আর বসে থাকবে না, সে তো কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করবে এবং সিস্টেমটাকে ব্রেক করতে চাইবে, ঠিকই। এবং একসময় সে ব্রেক করে দেবে। তাহলে আপনাকেও মানে যে সিস্টেমটা বানিয়েছে, তাহলে তারও যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকেও তো বসে থাকলে হবে না, তাহলে তাদেরকেও নিজেদেরকে সবসময় গবেষণা করতে হবে এবং সেই হ্যাকারকে ছাপিয়ে যেতে হবে, একদম। আদারওয়াইজ কিন্তু সিস্টেমটা কখনো সিকিউর হবে না। একেবারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসিডিউর, মানে হ্যাকারও পড়াশোনা করছে, তার সাথে যারা এই হ্যাকিংটা আটকানোর চেষ্টা করছে তাদেরকেও পড়াশোনা মানে করতে তার হবে। বোঝার উপরে উঠে আমাকে বুঝতে হবে এবং এগোতে একদমই হবে। তাই, এটা একদম হচ্ছে তার বোঝার উপর এই জন্য বুঝে উঠতে হবে। আমাদের জিএনআইটিতে এই জন্য আমাদেরকে একটা ল্যাব দেওয়া রয়েছে, সাইবার আচ্ছা, সিকিউরিটি ল্যাব। আচ্ছা। তার মধ্যে হাই ইকুইপমেন্ট রয়েছে, মানে Okay. যা সিস্টেম ব্যবহার করি আমরা, আমি এখন ডিসক্লোজ করব না তার বেশ, ঠিক আছে, আমি কনফিগারেশন। পরবর্তীতে অবশ্যই আসবো। একজন কলার রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি সঞ্জিত স্যার বলছি। আপনার কি আমার আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না আপনার। সঞ্জিত স্যার বলছি, সঞ্জিত স্যার আচ্ছা ঠিক আছে, বলুন আপনি, আপনার কি প্রশ্ন রয়েছে? বলছি যে আমার আপনার মোবাইল আপনার হোয়াটসঅ্যাপ মাফ করবেন, আমরা কিছু বুঝতে পারলাম না। আমাদের যেহেতু অনুষ্ঠান একেবারে শেষের পথে, তাই অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা আলোচনা আপনি শুনতে থাকুন। আপনার কোনো কোয়ারিজ থাকলে একেবারে সরাসরি আপনারা দেখুন যে নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। স্যার একেবারে শেষ আমরা যেহেতু করব, তো একদম শেষ বার্তা, কারণ অনলাইনে এই মুহূর্তে সবার সবকিছু বেড়ে গিয়েছে। এক কথায় কি বার্তা দেবেন প্রত্যেককে? অনলাইনে আমি সবাইকেই বলবো যে যারা এবছর জয়েন্ট দিয়েছে কিংবা দিতে পারেনি, জয়েন্ট দিয়েছে একটু পিছনের র্যাঙ্ক হয়েছে, কিংবা র্যাঙ্ক হয়তো করতে পারেনি, তারা মানে বছর নষ্ট না করে আমার মনে হয় এই কোর্সটা, যেটা সাইবার সিকিউরিটির কোর্স আছে কিংবা ডেটা সায়েন্সের কোর্স আছে, এটাতে তারা অ্যাডমিশন নিতে পারে এবং এটাতে চাকরি, যেটার জন্য বেসিক্যালি তারা ভাবছে আর কি, আচ্ছা। যে পড়াশোনার শেষে একটা ভালো কেরিয়ার তারা বেশ। করবে কিনা, সেই কেরিয়ার তারা করতে পারবে, বেশ, ইজিলি আজকে করতে পারবে। একেবারেই তাই। আমরা অবশ্যই বার্তাগুলো তো নিলামই স্যারের থেকে, এবং ডক্টর সুমন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে সরাসরি অধ্যক্ষ, এবং সমদীপ্ত তোমাকে অনেক ধন্যবাদ জানাবো। এবং আজকে যেহেতু হাতে সময় নেই, অনেক কিছুরই হয়তো উত্তর অজানা রয়ে গেল, কিন্তু আমরা পরবর্তীতে অবশ্যই এই উত্তরগুলোকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে যোগাযোগ করবেন আপনারা জিএনআইটির সঙ্গে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন, অ্যাড্রেসে যোগাযোগ করুন এবং জেনে নিন আপনার কি প্রয়োজন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে নমস্কার। নমস্কার। ট্রেমাফিন দেয় 3-in-1 কনস্টিপেশন রিলিফ, মৃদু, প্রভাবদায়ক আর এটার অভ্যাস